প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাউড স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আমাদের আজকের ভিডিওর টপিক হলো থার্ড ইয়ারের পেইড গ্রুপের জন্য যে থিওরি অফ মিমেসিস অথবা অ্যারিস্টটলস কনসেপ্ট ইমিটেশন, অর্থাৎ ইমিটেশন নিয়ে অ্যারিস্টটল তার যে বিখ্যাত বই পোয়েটিক্সে কী বলেছেন সেই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলো শুরু করা যাক। আচ্ছা, এই কোশ্চেনটা দুইভাবে আসতে পারে। সেটা হচ্ছে অ্যারিস্টটলস থিওরি অফ মিমেসিস এই নামেও আসতে পারে, অথবা যেটা আসতে পারে যে অ্যারিস্টটল কনসেপ্ট অফ ইমিটেশন। সো যেটাই হোক, প্রশ্নের অ্যান্সার কিন্তু একই হবে এবং আশা করি এটা তোমাদের জন্য ইজি হবে। আমি যেই আলোচনাটা এখন করছি বা যেটা পডকাস্ট আকারে এখানে পাবলিশ করছি, এইটা শুনলেই তোমাদের এই প্রশ্নের অনেকখানি তোমাদের জানা হয়ে যাবে। সো আশা করি এই পডকাস্টটি শোনার পরে তোমরা যখন তোমাদের বই থেকে পড়বে তখন সেটা ইজি হয়ে যাবে অনেক। ইমিটেশন হচ্ছে এই পোয়েটিক্স যে বইটা রয়েছে এটার মোটামুটি বলা যায় যে সবচেয়ে ডিবেটেড একটা ওয়ার্ড, যেটা দিয়ে আসলে অ্যারিস্টটল কী বোঝাতে চেয়েছেন বা আদৌ আমরা যেটা বুঝছি সেটা কি অ্যারিস্টটল বুঝিয়েছেন কি না, এই বিষয়টা নিয়ে বিভিন্ন রকমের ডিবেট রয়েছে। সো এই ইমিটেশনটা, এই কনসেপ্টটা একটু জটিল। তোমরা একটু চিন্তা করো পড়ার সময়, যে চিন্তা করে পড়তে হবে আর কি, ভেবে ভেবে পড়তে হবে। ইমিটেশন মানে শব্দটার অর্থ হচ্ছে কপি বা নকল, তোমরা এটা ভালো করেই জানো। তো এই ওয়ার্ডটা অ্যারিস্টটলের আগে প্লেটো ইউজ করেছিল তার যে রিপাবলিক নামে তার যে বইটা রয়েছে সেই বইতে, এবং সেখানে তিনি শুধুমাত্র যে কোনো জিনিসের বা কোনো অ্যাকশানের বা কোনো বিহেভিয়ারের শুধুমাত্র কপি হিসেবে এই ইমিটেশন শব্দটি তিনি ব্যবহার করেছিলেন। কিন্তু অ্যারিস্টটল তার যে পোয়েটিক্স এই বইটাতে অ্যারিস্টটল এই ইমিটেশনটাকে আরও একটু ভালো মিনিং দিয়েছেন এবং আরও একটু ডিপ মিনিং দিয়ে ইউজ করেছেন তিনি। এবং এখানে শুধুমাত্র কপি বোঝানোর জন্য তিনি ইমিটেশন ইউজ করেননি, বরং তিনি একজন কবির যে ক্রিয়েটিভ ইমাজিনেশন বা ক্রিয়েশন যেটা ইমাজিনেটিভ ক্রিয়েশন যেটা, সেটাকে তিনি ইমিটেশন বলছেন। এবং এইটার মাধ্যমে তিনি একটা পোয়েটকে একটা নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছেন। অর্থাৎ এইখানে শুধুমাত্র যে কপি করা তা না, এখানে কোনো একটা বাহ্যিক জিনিসের আচার আচরণ হয়তো বা কপি করা, কিন্তু এর ভেতরে ইমাজিনেশনের প্রভাবটা রয়েছে এবং ইমাজিনেশনের কম্বিনেশন রয়েছে। সো এইটাকে তিনি ইমিটেশন বলছেন। অর্থাৎ ইমিটেশন হচ্ছে শুধুমাত্র কপি না, বরং এর ভেতরে ক্রিয়েটিভ জিনিস রয়েছে। আচ্ছা, সো অ্যাকর্ডিং টু অ্যারিস্টটলের যে ইমিটেশনের যে কনসেপ্ট, এই কনসেপ্ট অনুযায়ী এখানে তিনি এই ইমিটেশনকে মানে পোয়েট্রির সাথে, পোয়েট্রি উইথ আদার ফাইন আর্টস যেগুলো রয়েছে সেগুলোর সাথে আর কি ইউনাইট করার চেষ্টা করছেন। অর্থাৎ ইমিটেশনকে তিনি পোয়েট্রি এবং পোয়েট্রির মতো যে ফাইন আর্টসগুলো রয়েছে সেগুলোর সাথে তিনি মেলাতে চাচ্ছেন। ইমিটেশনের যে কমন বেসিস সেটার কথা বলতে গিয়ে অ্যারিস্টটল বলছেন যে ইমিটেশন হলো কমন বেসিস অফ অল ফাইন আর্টস। বলছেন যে সমস্ত যত ফাইন আর্টস রয়েছে সেইগুলোর প্রাথমিক যে বেসটা সেটা হচ্ছে ইমিটেশন বা অন্য কোনো কিছুর একটা নকল করা। এবং ইনফ্যাক্ট তিনি যে কথাটি বলছেন যে ইমিটেশন হলো অন্যান্য ইমিটেশনটাই মূলত অন্যান্য ফাইন আর্টসের যে ক্যাটাগরিগুলো রয়েছে একটা আরেকটা থেকে, সেগুলোকে আলাদা করে থাকে। প্লেটো যখন এই পোয়েট্রিকে পেইন্টিংয়ের সাথে তুলনা করছেন, অ্যারিস্টটল তখন পোয়েট্রিকে এই তুলনা করছেন মিউজিকের সঙ্গে, অর্থাৎ মিউজিকের সঙ্গে মেলাচ্ছেন বা এগুলোকে ইকুয়াল করার চেষ্টা করছেন। এবং ইকুয়াল করার চেষ্টা করতে গিয়ে অ্যারিস্টটল যে কথাটা বলছেন যে এই ইমিটেশনের মাধ্যমে শুধুমাত্র যে একটা জিনিসের সারফেস থিং বা সারফেসটাকে যে প্রেজেন্ট করা হয় তা না, বরং তার থিওরি অনুযায়ী এইটা রিপ্রেজেন্ট করে, অর্থাৎ ইমিটেশনের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয় কোনো একটা থিংসের ভেতরে যে প্যাশন রয়েছে, যে ইমোশন রয়েছে মানুষের কোনো একটা থিংসের সঙ্গে মিশে রয়েছে, সেটাকেও মূলত উপস্থাপন করা হয়ে থাকে। এবং হুইচ আর অলসো ইমিটেটেড বাই মিউজিক, এবং মিউজিকের কথা বলছেন তিনি যে মিউজিক দিয়েও মূলত ইমিটেট করা হয়ে থাকে। এভাবে অ্যারিস্টটল বলছেন তার যে থিওরি, সেই থিওরিটাকে তিনি আরও ইমিটেশনের যে থিওরি সেই থিওরিটাকে তিনি অনেক বড় করছেন। এবং অ্যারিস্টটলের মতে ইপিক পোয়েট্রি, কমেডি, ট্র্যাজেডি, তারপরে ডান্সিং, তারপরে মিউজিক, ফ্লুট প্লেয়িং যেটা বাঁশি বাজানো, এরপরে পেইন্টিং, সব কিছুকেই তিনি
মোড অফ ইমিটেশন বলছেন। এবং তার মতে যে বিভিন্ন রকমের যে আর্টগুলি যে রয়েছে, যেগুলো যে আমি বললাম ট্র্যাজেডি, কমেডি বা বাঁশি বাজানো বা মিউজিক, ডান্সিং, এইগুলো একটা আরেকটার থেকে 3 ওয়েতে আলাদা হয়ে থাকে, 3ভাবে। একটা হচ্ছে মিডিয়াম অফ ইমিটেশনের মাধ্যমে আলাদা হয়ে থাকে, ইন দেয়ার অবজেক্ট অফ ইমিটেশনের ক্ষেত্রে আলাদা হয়ে থাকে, এবং ইন দেয়ার ম্যানার অফ ইমিটেশনের ক্ষেত্রে আলাদা হয়ে থাকে। আচ্ছা, আমি যদি আরেকটু বুঝিয়ে বলি, তাহলে অ্যারিস্টটল যে কথাটি বলছেন যে যে কোনো ফাইন আর্টসের মেইন যে বেসিক যে জিনিসটা হয়ে থাকে, বা যে কোনো ফাইন আর্টস তৈরি করতে গিয়ে একজন আর্টিস্ট তার যে শুরুটা করে থাকেন সেটা ইমিটেশনের মাধ্যমে, কোনো একটা জিনিসকে নকল করার মাধ্যমে। কিভাবে, আমি একটু বুঝিয়ে বলি। ধরো কেউ একজন মানুষের ছবি আঁকাবে, তাহলে মানুষের ছবি আঁকাতে গেলে তাকে তো একটা মাথা, একটা হাত, পা এগুলো আঁকাতেই হচ্ছে। সো একটা মানুষের থেকে এই বেসিক জিনিসগুলো কিন্তু তাকে কপি করতেই হচ্ছে। সো এইভাবে তিনি বলছেন যে যে কোনো ফাইন আর্টসের যে কোনো জিনিসের যখন নতুন করে মানে তৈরি করতে যাচ্ছে, তখন সেখানে অবশ্যই ইমিটেশনটা আসছে। এবং এই ইমিটেশন অ্যারিস্টটলের মতে যে শুধুমাত্র একটা জিনিসের থেকে আরেকটা জিনিসের কপি, কিন্তু প্লেটোর মতে। কিন্তু অ্যারিস্টটলের মতে যে এটা শুধুমাত্র কপি না, বরং এর সঙ্গে আর্টিস্টের যে ইমোশান বা প্যাশন এগুলো মিশ্রিত থাকে। এবং এটা বলতে গিয়ে অ্যারিস্টটল যেটা বলছেন যে সমস্ত যত ফাইন আর্টস রয়েছে, সেটা ভেতরে তিনি পোয়েট্রিকে বলছেন, তারপর ট্র্যাজেডি, কমেডি, মিউজিক, অন্যান্য যা কিছু বলছেন সব কিছুই হচ্ছে ইমিটেশনের এক একটা মোড। এবং এই যে ইমিটেশনগুলি একটা আরেকটার থেকে আলাদা, বা এই যে মানে ফাইন আর্টসগুলি একটা আরেকটার থেকে আলাদা, এটা 3ভাবে হয়ে থাকে। একটা হচ্ছে মিডিয়াম অফ ইমিটেশন, আরেকটা হচ্ছে অবজেক্ট অফ ইমিটেশন, আরেকটা হচ্ছে ম্যানার অফ ইমিটেশন। এবার আমরা জানবো যে এই 3টা জিনিস আবার কি, সেই বিষয়টা। এবার আমরা যদি শুরুতেই মিডিয়াম অফ ইমিটেশন সম্পর্কে আলোচনা করি, তাহলে অ্যারিস্টটল যেটা বলছেন যে মিডিয়াম অফ ইমিটেশনের মানে হচ্ছে ভেহিকল অর দ্য ম্যাটেরিয়াল, যেটার মাধ্যমে মূলত একজন আর্টিস্ট কোনো কিছুকে ইমিটেট করে, কোনো কিছুকে নকল করে। যেমন একজন পেইন্টার, বা মানে যে পেইন্ট করে আর কি, সে ইমিটেট করে তার মানে বিভিন্ন জিনিস, সেটা হচ্ছে তার কালার এবং ফর্ম বা শেপ দিয়ে। একজন কবি, সে ল্যাঙ্গুয়েজ বা ভাষা, রিদেম, তারপরে হারমোনি, এইগুলো দিয়ে সে মূলত ইমিটেট করে। এবং একজন মিউজিশিয়ান সে ইমিটেট করে হচ্ছে রিদেম এবং হারমোনি দিয়ে। এভাবে অ্যারিস্টটল বলেছেন যে একজন পোয়েটের মিডিয়াম এবং একজন পেইন্টারের মিডিয়াম হচ্ছে ডিফারেন্ট, বা একজন আর্টিস্ট থেকে আরেকটা আর্টিস্টের যে ইমিটেশনের যে মিডিয়াম বা নকল করার যে মাধ্যম, সেই জিনিসগুলো কিন্তু আলাদা। পোয়েট্রিকে তিনি বলছেন যে পোয়েট্রি মিউজিকের ঠিক কাছাকাছি পেইন্টিংয়ের চেয়ে। অর্থাৎ একটা পোয়েট্রির ভেতরে তোমরা যদি এমনিতে খেয়াল করে দেখো, যে পোয়েট্রিতে সাধারণত সুর, ছন্দ, রিদম, হারমোনি এগুলো থাকে, কিন্তু পেইন্টিংয়ের সাথে পোয়েট্রির অনেক দূরত্ব। যেটা প্লেটো মূলত যেটাকে ইমিটেশনকে পেইন্টিংয়ের সাথে ক্লোজার করেছেন, অন্যদিকে অ্যারিস্টটল ক্লোজার করছেন মিউজিকের সঙ্গে। এরপরে 2 নাম্বার যেটা হলো সেটা হচ্ছে অবজেক্ট অফ ইমিটেশন। অ্যারিস্টটল এই অবজেক্ট অফ ইমিটেশনকে আলোচনা করতে গিয়ে তিনি যেটা বলছেন যে মানে অ্যারিস্টটল সেইজ দ্যাট অবজেক্ট অফ পোয়েটিক ইমিটেশন, অর্থাৎ একটা কবির যে ইমিটেশনটা, সেটা হয়ে থাকে মূলত মেন ইন অ্যাকশান। অর্থাৎ কবির যে ইমিটেশনের যে অবজেক্ট, সেটা হচ্ছে মেন ইন অ্যাকশান, অর্থাৎ পারফর্মিং মানুষগুলো, যে মানুষগুলোর জীবন আছে বা যে মানুষগুলো প্রতিনিয়ত চলাফেরা কাজকর্ম করে, সেই মানুষগুলোকে বলা হচ্ছে মেন ইন অ্যাকশান। তো বলা হচ্ছে এই মেন ইন অ্যাকশানগুলোই মূলত একটা কবির হচ্ছে ইমিটেট করার জিনিস। এবং বলছেন যে এই মানুষগুলি মাস্ট বি ইদার হায়ার অর লোয়ার টাইপ। এগুলো হায়ার টাইপের হতে পারে, এগুলো লোয়ার টাইপেরও হতে পারে। অ্যারিস্টটলের মতে 3 ধরনের অবজেক্ট রয়েছে একটা আর্টিস্টিক ইমিটেশনের ক্ষেত্রে, এবং সেই অবজেক্টগুলোর একটা হচ্ছে ইথোস, আরেকটা প্যাথোস, এবং আরেকটা হচ্ছে প্র্যাক্সিস। ইথোস রিপ্রেজেন্ট করে পার্মানেন্ট মেন্টাল ডিসপোজিশন যেটা, সেটাকে, এবং যেটা রিভিলড হয়, যেটা প্রকাশিত হয় মানুষের ক্যারেক্টারের মাধ্যমে। অর্থাৎ ইথোস মানুষের যে মেন্টাল ডিসপোজিশন সেটাকে রিপ্রেজেন্ট করে, এবং এটা প্রকাশিত হয় হিউম্যান ক্যারেক্টারের মাধ্যমে। এবং প্যাথোস স্ট্যান্ডস ফর দোজ ইমোশনাল মোডস এবং ফিলিংস হুইচ আর ট্রানজিটরি। অর্থাৎ প্যাথোস মূলত মানুষের যে প্রতিনিয়ত চেঞ্জ হয় যে ইমোশন এবং প্যাশন বা ফিলিং, সেইগুলোকে প্রকাশ করে থাকে। এবং প্র্যাকজিস যেটা, সেটা মূলত একটা মানুষের ইনওয়ার্ড যে অ্যাকশান, মানুষের ভেতরে যে দুঃখ, কষ্ট, ফিলিং যেগুলো চলে,
সেগুলোরকেই বুঝতে পারাটাকেই বলা হচ্ছে প্র্যাকজিস। অর্থাৎ প্র্যাকজিস মূলত বোঝা যায় মানুষের ভেতরের অ্যাকশানগুলোর মাধ্যমে। সো এদিক দিয়ে বলা যেতে পারে যে ম্যান ইন অ্যাকশান মূলত অবজেক্ট অফ ইমিটেশন, এবং এভাবে এই অবজেক্ট অফ ইমিটেশনের মাধ্যমে আমরা বিশ্বাস করতে বাধ্য হই যে মূলত পোয়েট যারা, তারা ইমিটেট করে মানুষের যে হিউম্যান মানে যে থট রয়েছে সেটা, মানুষের ইচ্ছা, মানুষের ফিলিংস, ইমোশান, এইগুলো। এবং পোয়েট্রি যেটা, সেটা মূলত রিপ্রেজেন্ট করে বা উপস্থাপন করে সবসময় বা ইমিটেট করে যেটা হিউম্যান লাইফকে, এবং মানুষের যে চলমান যে লাইফ, সে লাইফকেই মূলত পোয়েট্রি ইমিটেট করে থাকে। এবং এই পোয়েট্রি মূলত একটা মানুষের ইনওয়ার্ড লাইফেরও একটা ইমিটেশন একই সঙ্গে। সো অ্যারিস্টটলের ইমিটেশন শুধুমাত্র যে মানুষের মানে বাহ্যিক যে দিকটাকেই যে শুধুমাত্র ইমিটেট করে তা না, বরং এটা একটা মানুষের হোল যে লাইফ, রিয়েল লাইফ, সেই রিয়েল লাইফটাকেই রিপ্রেজেন্ট করে থাকে অ্যারিস্টটলের যে ইমিটেশন সেটা। এবং প্লেটোর ইমিটেশন কী ছিল? প্লেটোর ইমিটেশন ছিল শুধুমাত্র হচ্ছে কপি করা। এরপরে আমরা যদি আসি যে ম্যানার অফ ইমিটেশন, অর্থাৎ 3 নম্বর যে ওয়েটা সেটা, তাহলে এইখানে অ্যারিস্টটল এ বিষয়ে বলেছেন যে 3টা ওয়েতে মানুষ মূলত ইমিটেট করে থাকে। অর্থাৎ অ্যারিস্টটল সেইজ দ্যাট দেয়ার মে বি 3 ওয়েস অফ ইমিটেশন। 3 ধরনের ইমিটেশন রয়েছে ইমিটেশনের। বলা হচ্ছে যে একজন পোয়েট বা একজন কবি, সে প্রথমে ন্যারেটিভ ওয়েতে সে ইমিটেট করতে পারে, যেমন হোমার যে কাজটা করেছে। এরপরে 2 নাম্বার হচ্ছে সে ড্রামাটিক মেথডে ইমিটেট করতে পারে, অথবা 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে সে এই দুইটার কম্বিনেশন অর্থাৎ ড্রামাটিক এবং ন্যারেটিভ দুইভাবেই সে ইমিটেট করতে পারে। সো এই দিক দিয়ে দেখা যাচ্ছে একটা ন্যারেটিভ মেথড যেটা, সেটা হচ্ছে হোমারের যে কবিতা সেইগুলি। ড্রামাটিক মেথড যেটা, যে ড্রামাটিক যেমন ট্র্যাজেডি, একটা ড্রামাটিক মেথড বা ড্রামাটিক মনোলগ যেগুলো, সেগুলো। এবং যেগুলো এপিক, সেগুলোর ভেতরে ন্যারেটিভও থাকে এবং ড্রামাটিক অংশও থাকে। সো এপিকগুলো হয় হচ্ছে এই দুইটার কম্বিনেশান। তাহলে আমরা এই ম্যানার অফ ইমিটেশনের ক্ষেত্রে পোয়েট্রিকে ক্লাসিফাইড করতে পারি এপিক, ন্যারেটিভ এবং ড্রামাটিক এই ওয়েগুলোতে। এবং ড্রামাটিক পোয়েট্রিতে সাধারণত ড্রামাটিক পার্সোনেজরা তারা স্টোরিটাকে অ্যাক্ট করে, এবং এপিক পোয়েট্রিতে একজন পোয়েট ন্যারেট করে হচ্ছে স্টোরিটাকে। তো এই হচ্ছে এই অ্যারিস্টটলের যে ইমিটেশনের যে কনসেপ্ট, সেই কনসেপ্টের যে টেকনিক্যাল আলোচনা, সেটা এই প্রশ্নটাকে আরেকটু বড় বানানো যায়, কিন্তু বাকিগুলো যেমন পোয়েটিক ট্রুথ বা আরও বেশ কিছু জিনিস রয়েছে, সো এইগুলো আমি আলোচনা করছি না, এগুলো তোমরা ইজিলি পড়লেই বুঝতে পারবে। আর যেটা টেকনিক্যাল বা যেই অংশটুকু একটু বেশি জটিল ছিল, সেই অংশটুকু আমি আলোচনা করলাম। আশা করি এই ভিডিওটা একবারে দেখে তোমরা বা একবারে শুনে তোমরা বুঝতে পারবে না, তোমরা 2-3 বার এটা শোনার চেষ্টা করবে, তাহলে তোমরা বুঝতে পারবে। এবং একই সঙ্গে তোমরা তোমাদের বই এবং গাইড দুইটাই সামনে নিয়ে এই পডকাস্টে শুনবে, তাহলে তোমাদের জন্য এটা বুঝতে ইজি হবে। আশা করি তোমরা সেটা করতে পারবে। এবং যারা অলরেডি লিখে গ্রুপে সাবমিট করেছে তাদেরকে ধন্যবাদ। আর যাদের এখনও বুঝতে সমস্যা আছে, তারা তো এই ভিডিওটা শোনার পরে বুঝতে পারবে ইনশাল্লাহ। তো ঠিক আছে, আজকে পর্যন্তই। পরবর্তীতে নেক্সট যে টপিক সেটা নিয়ে আবার আলোচনা করব। সো সে পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।